বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান, এইবার গুগু তুমি, হ্যাঁ, এইবার গুগু তোমাকে জালে আটকা পড়তে হয়েছে। হ্যাঁ, বলছিলাম দর্শক, স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে অ্যারোগেন্ট এবং আমি যদি শব্দটা বলি বেয়াদব পুলিশ অফিসার, সেই বেনজির আহমদ অবশেষে আবুধাবিতে আটকা পড়েছেন। তার বিরুদ্ধে ছিল রেড অ্যালার্ট। আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সেটা নিশ্চিত করেছেন। এই বেনজির আহমদের বিরুদ্ধে শাপলা চত্বরে সেই মানবাধিকার লঙ্ঘনের যে অপরাধ এবং তার বিরুদ্ধে প্রসিকিউটর যেটা বলছেন যে সর্বমোট 58 জন ব্যক্তিকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগও তারা পেয়েছেন সেই শাপলা চত্বরে। সেই শাপলা চত্বর থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এবং তিনি ছিলেন র্যাবেরও ডিজি, এমন কোনো অপরাধ নেই যার সাথে তিনি জড়িত ছিলেন না। গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সাম্রাজ্য। এজন্য পুলিশ অফিসার নয়, এজন্য এক মাফিয়া ডন। তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, তার অ্যাপ্রোচ ছিল না একজন রেসপেক্টেড পুলিশ অফিসারের মতো, ছিল অনেকটাই মাফিয়ার মতো। আমরা একটা ছোট ক্লিপ আগে দেখে নেই আমার আলোচনা আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম অফিসার ছিলেন। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। দেখছিলেন দর্শক এই ছোট ক্লিপটা, এটা দেখে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন, আপনারা জানেন এগুলো, তারপরে আবার নতুন করে আমি স্মরণ করে দিলাম। মনে আছে আপনাদের শেখ হাসিনা বাজেদ ক্ষমতায় থাকার সময়, বিশেষ করে শেখ হাসিনার শেষ 1 বছরে তার যে দৌরাত্ম্য, আমি দৌরাত্ম্যটাই বলছি পুলিশ অফিসার হলেও, দৌরাত্ম্য কিভাবে মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। মানুষ জীবনের ভয়ে পালিয়ে বেরিয়েছিল, বনে জঙ্গলে ঘুমিয়েছিল, মাঠে ঘুমিয়েছিল, নিজ বাসা বাড়িতে থাকতে পারেনি। তার সেই কথা তিনি বলছেন। টুকাইয়ের সাথে আন্দোলন করেছিলেন তিনি সেই আন্দোলনকারীদেরকে। তার অপরাধের 2-1টা আমলনামা শেখ হাসিনা বাজেদ যখন ক্ষমতায় ছিলেন দর্শক, তখন আমি এই বেনজিরকে নিয়ে প্রায় 5 থেকে 6টি ভিডিও করেছি। তার কয়েকটি ভিডিও আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা আবার নতুন করে চাইলে সেগুলা শুনতে পারেন। তবে তার আমলনামাকে সংক্ষেপে যদি একটু স্মরণ করিয়ে দেই দর্শক, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি ছিলেন র্যাবের ডিজিও বটে, পুলিশ প্রধানও ছিলেন। তার অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, পাসপোর্ট জালিয়াতি, ভুয়া পিএইচডি ডিগ্রি, নিয়োগ বাণিজ্য, রিসর্ট করা, সর্বোপরি তিনি যে জায়গাটায় দুর্নীতি করতে গিয়ে প্রশাসন তথা মিডিয়ার কাছে চুকে আসেন, সেটি হচ্ছে হিন্দুদের সম্পত্তি দখল করে সেখানে একটি রিসর্ট বানাতে গিয়ে তিনি মূলত মিডিয়ার কাছে ধরা পড়েন। তার প্রথমেই যদি বলি আমি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, সেই শাপলা চত্বরের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। ঢাকা শহরে বৈদ্যুতিক বাতি নিভিয়ে 71-এর পাক হানাদার বাহিনীর গণহত্যার মতো নির্বিচারে নিরীহ নিরপরাধ কমলমতি এই মাদ্রাসা ছাত্রদের উপর অত্যাচার চালিয়েছিলেন। শুধু তাই নয়, হত্যা করে লাশটাও গুম করিয়েছিলেন তিনি। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই অভিযোগের খুব সংক্ষেপে মূল যে অংশটা সেটা দিয়ে আমি বলি, বেনজির 9,44,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, যদিও এটার সংখ্যা আরো অনেক বেশি হবে। 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন। স্ত্রী জিশান মির্জার 31,69,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। তার স্ত্রী কিছুই করেন না, অথচ 31 কোটি টাকার মালিক হয়েছেন। 16,01,00,000 টাকার তথ্য গোপন এবং বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8,75,00,000 টাকার এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও নামে বেনামে আরও তার ফ্ল্যাট আছে। গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রেরও সন্ধান পেয়েছিল দুদক। অর্থ পাচারের অভিযোগ, তিনি একবার 11,34,00,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসা ওই নামে কোনো ব্যবসাই তিনি না করে পুরো টাকাটাই তিনি কি করেছেন, বিদেশে পাচার করে দিয়েছেন। বয়েল দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেওয়া, এইটাই ছিল তার মূলত
পতনের উৎস। সেখানে বলা হচ্ছে নিজের এলাকা, তার এখানে একটা জিনিস বলি দর্শক, তার বাড়ি ছিল গোপালগঞ্জে। খুব সঙ্গত কারণে এই শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ছিলেন তিনি, আর সেই আশীর্বাদ নিয়ে তিনি বলছিলেন একবার যে তিনি শেখ হাসিনা ওয়াজেদ ছাড়া কাউকেই কেয়ার করেন না। একবার কথিত আছে তুফাইল আহমদের বাগিনা এসেছিলেন তার কাছে একটা ব্যাপারে, তিনি তাকে ধমক দিয়ে বের করে দিয়ে বলেন, আমি শেখ হাসিনা ছাড়া কাউকে কেয়ার করি না। তিনি মাফিয়া ডন বেনজির। তার সেই সংখ্যালঘুদের জমি কেনার ব্যাপারটা একটু বলি। নিজের ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি কেনেন। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলেছেন জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তিনি তাদেরকে বাধ্য করেছেন সেই জমি তার কাছে বিক্রি করতে। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটুল গ্রামে 600 বিঘার বেশি জমির পর তিনি গড়ে তোলেন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পরে আদালত পার্ক সহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেয়। 2024 সালের জুনেই সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছিল গোপালগঞ্জ জেলা প্রশাসন। এই যে রিসোর্টটা করা, এটাই ছিল তার মানে পতনের মূল উৎস বলে আমরা মনে করি দর্শক। তারপরে আসেন, শুধু সম্পদ অর্জন করেই ক্ষান্ত হননি তিনি, নিয়েছেন ভুয়া পিএইচডি ডিগ্রি। নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে তিনি নিয়েছেন পিএইচডি ডিগ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পিএইচডিতে আপনার অ্যাডমিশন নিতে হলে কমপক্ষে স্নাতক পর্যায়ে 50% মার্কস থাকতে হয়। তার সেই 50% মার্কসও ছিল না। সেখানে একজন শিক্ষক নাকি রিকমেন্ড করেছেন যে বিশেষ বিবেচনায় মার্কস কম থাকলেও তার আবেদন নেওয়ার কথা। তিনি সেইটা সুপারিশ করে দিয়েছিলেন এবং তিনি সেখান থেকে নাকি পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন, কিন্তু সেখানে যোগ্যতার ঘাটতি ছিল। তিনি সরকারি কর্মচারী যেটাই বলুন, পুলিশের আইজিপি হয়ে যেখানে তিনি পাসপোর্টের দুর্নীতি রোধ করবেন, সেখানে তিনি নিজেই করেছেন ভুয়া পাসপোর্ট। ব্যবসায়ী, বেসরকারি ব্যবসায়ী বলে তিনি পাসপোর্ট নিয়েছেন। তিনি তার এই অপকর্ম যখন একের পর এক মিডিয়ায় চলে আসে এবং তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সেই যে শাপলা চত্বর থেকে শুরু করে র্যাবের ক্রসফায়ার থেকে শুরু করে গুম খুন ইলিয়াস আলী সহ প্রত্যেকটি গুমের সাথেই তিনি ছিলেন জড়িত। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সহ আরও কয়েকজন কর্মকর্তাকে দেয় নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তিনি পরে আর যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। এই আমি সংক্ষেপে বললাম দর্শক এই ব্যানার্জির কাহিনী। এখন তিনি সেই যে বলছিলাম, বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান, সেই দান আর গুগুর খাওয়া হবে না। গুগু এইবার জালে আটকা পড়েছেন। তিনি দুবাইতে আছেন পুলিশের হেফাজতে। তাকে কি প্রক্রিয়ায় আনা যাবে বা না যাবে দর্শক, সেটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব। সেই প্রক্রিয়াটা কতটুকু সফল হবে এবং সেটা সরকার বাস্তবায়িত করতে পারবে কি না, তবে তার ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমি মনে করি। সেটা সম্ভব হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করি। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটা সংসদকে জানিয়েছেন এবং বলেছেন যে সরকার অচিরেই তার ফিরে আনার প্রক্রিয়া গ্রহণ করবে। দর্শক, আমি শেষ করব এটা বলে, এই যে ব্যানার্জির, সেই ব্যানার্জির যে অদ্ভুত আচরণ, তার যে বেপরোয়া ভাব, এটি তার আজকে ধ্বংসের মূল কারণ। পুলিশ অফিসার হয়ে যেখানে সংখ্যালঘুদের সম্পত্তির সুরক্ষা দেবেন, সেখানে তিনি নিজেই সংখ্যালঘুদের সম্পত্তির দখল করে রিসোর্ট বানিয়েছেন, মানুষকে হত্যা করেছেন নির্বিচারে। আজ হয়তোবা তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই ভুক্তভোগী পরিবারগুলো যারা হারিয়েছে তাদের প্রিয়জনকে, যে স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, যে মা হারিয়েছে তার সন্তানকে, যে সন্তান হারিয়েছে তার বাবাকে, তারা হয়তোবা কিছুটা হলেও বিচারের কার্যক্রম দেখার অপেক্ষায় থাকবে এবং তার উপর তার অপরাধের শাস্তি নিশ্চিত করেই শীতের মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং অন্তত এই ভুক্তভোগী পরিবারগুলো, স্বজন হারানো পরিবারগুলো যেন কিছুটা হলেও তাদের মনের শান্তি পায়, যে অপরাধ করে তাদের নিরপরাধ মানুষগুলোকে শুধুমাত্র রাজনৈতিক কারণে কিংবা জোর করে অর্থ আদায় করতে যেখানে চেয়েছিল, অর্থ না দেওয়ার কারণে তাদেরকে এনে গুম করে হত্যা করে ফেলা হয়, সেই পরিবারগুলো যেন কিছুটা হলেও স্বস্তি পায়। এই পর্যন্ত।